Hello everyone. In this video, we're going to talk about imperative sentence. Imperative sentence is very important for spoken English. So we're going to discuss now. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রামারের একটা চ্যাপ্টার ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইংরেজিতে সেন্টেন্স পাঁচ প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সাধারণত এই ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের দৈনন্দিন জীবনে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। চলুন আমরা দেখে নিই ইম্পারেটিভ সেন্টেন্সে কত ধরনের বাক্য তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন অর্ডার বা কমান্ড, যার মানে হচ্ছে আদেশ বা নির্দেশ। প্রহিবিশন, নিষেধ বা নিষেধমূলক কোনো কথা। প্রপোজাল, প্রস্তাব বা প্রস্তাবমূলক কোনো কথা। রিকমেন্ডেশন, সুপারিশমূলক কথা বা সেন্টেন্স। রিকোয়েস্ট, অনুরোধমূলক সেন্টেন্স বা বাক্য। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্ডার বা কমান্ড, তারপর আলোচনা করব প্রহিবিশন নিয়ে। চলুন দেখা যাক প্রত্যেকটি স্ট্রাকচার উইথ এক্সাম্পল। এই পর্বে আমরা দেখব কমান্ড বা অর্ডার, যেটাকে বাংলাতে আদেশ বা নির্দেশ বলা হয়, এই ধরনের বাক্য কিভাবে তৈরি করতে হয় এবং তার স্ট্রাকচার কি এবং তার কি নোট আছে আমরা সেখানে দেখব। আসুন দেখি আমরা অর্ডার ও কমান্ড, যার মানে হচ্ছে আদেশ বা নির্দেশ। স্ট্রাকচারটা বা গঠন প্রণালীটা হচ্ছে V1, যেটাকে আমরা বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বলে থাকি, প্লাস তারপর আমরা এখানে লিখে নিই অবজেক্ট বা এক্সটেনশন। আমরা না লেখা এর জন্যই যে ছাত্র যাতে সহজে মনে রাখতে পারে সেই জন্য কিছু লিখে নিই। আমাদের শুধু মনে রাখতে হবে অর্ডার বা কমান্ড এ ধরনের বাক্য ইংরেজিতে বেস ফর্ম অথবা V1 দিয়ে শুরু হবে। আসলে আমরা কিছু নোট দেখি। An imperative is a verb in the base form. সাধারণত ইম্পারেটিভ বাক্যে আমরা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। An imperative usually does not have a subject. এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা বাক্যে সাধারণত সাবজেক্ট উল্লেখ থাকে না। An imperative usually does not have a subject. একটা ইম্পারেটিভ বাক্যে সাধারণত কি থাকে না? সাবজেক্ট উল্লেখ থাকে না। আসুন আমরা কিছু উদাহরণ দেখে নিই। আমরা লিখে রেখেছি দরজাটি খুলো। এই বাংলা বাক্যটির মধ্যে দরজাটা কাকে খুলতে বলা হয়েছে এটা উল্লেখ নেই। এই জন্য আমরা বলে থাকি আদেশমূলক বাক্যে সাধারণত সাবজেক্ট বা ব্যক্তির উল্লেখ থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই বাক্যটি আদেশমূলক বাক্য। এবার যদি আমরা এটাকে ট্রান্সলেট করতে চাই ইংরেজিতে, তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচার কি আছে? শুরুতে আমরা বেস ফর্ম বা V1 বসাবো। আসুন আমরা দেখি এই বাক্যটিতে আসলে ভার্ব বা ক্রিয়া কোনটি। দরজাটি খুলো, এখানে দরজাটি কোনো কাজ নয়, খোলাটা হচ্ছে কাজ। তাই আমরা প্রথমে বেস ফর্মটা বসাবো। খোলা ইংরেজি হচ্ছে ওপেন, তারপর প্লাস ডট, মানে হচ্ছে অবজেক্টিভ অথবা এক্সটেনশন যাই বলি না কেন আমরা সেটি বসাবো। তাহলে ওপেন, খুলো, কি খুলবো? দরজাটি। এখানে টি লেখা আছে, এই জন্য আমরা আর্টিকেল দি ব্যবহার করব, যার মানে হচ্ছে টি মানে হচ্ছে দি, দরজা ইংরেজি হচ্ছে ডোর। তাহলে কি দাঁড়ালো? ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। আসলে আরেকটা উদাহরণ দেখে দিই। তাড়াতাড়ি বাজারে যাও। এই বাক্যটিতে লক্ষ্য করে দেখা যাবে তাড়াতাড়ি বাজারে যাও। এখানে আমি আদেশটি কাকে করেছি? এখানে সাবজেক্ট বা ব্যক্তির কোনো উল্লেখ নেই। তার মানে হচ্ছে এই বাক্যটি আদেশমূলক। আদেশমূলক কেন বলছি? এখানে যেহেতু কোনো নিষেধমূলক বা না বাক্য না লেখা নেই, এই জন্য আমরা এটাকে বলছি আদেশমূলক বা নির্দেশনামূলক বাক্য। তাহলে আমরা যেহেতু বুঝতে পেরেছি ইম্পারেটিভ আদেশমূলক, তাহলে আমাদেরকে সাজাতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার কি আছে? বেস ফর্ম। আসুন আমরা দেখে নিই এই বাক্যটিতে আসলে কাজ কোনটি। তাড়াতাড়ি বাজারে যাও। আমরা এখানে দেখতে পাচ্ছি যাও, যাওয়া হচ্ছে কাজ।
তাহলে যাওয়ার ইংরেজি কি হবে? গো, যাও। এবার আমরা নিজেকে প্রশ্ন করব কোথায় যাবে বা কোথায় যায়। গো বাজারে, তাহলে গো টু মার্কেট, অথবা আমরা বাজারে লিখতে পারি। কিভাবে যাব? তাড়াতাড়ি, কুইকলি। গো টু মার্কেট কুইকলি, তাড়াতাড়ি বাজারে যাও। পড়তে বসো, এখন আমরা দেখতে পাচ্ছি পড়তে বসো, এখানে কোনো ব্যক্তির উল্লেখ নেই, তাহলে এটি হবে ইম্পারেটিভের আদেশমূলক বাক্য। পড়তে বসো, আমরা এখানে দেখতে পাচ্ছি পড়া হচ্ছে একটি কাজ, বসা হচ্ছে একটি কাজ, কিন্তু আমরা জানি যখন দুটি বার পাশাপাশি আসে তখন আমরা দুটি ভাবের মধ্যখানে টু বসালেই চলবে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে কোন কাজটি আগে হবে, পড়াটা আগে নাকি বসাটা আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে বসবে তারপর পড়বে, তাহলে আমরা এটাকে মেইন করে হিসাবে নিব। তাহলে বসার ইংলিশ কি হচ্ছে? সিট, পড়ার ইংলিশ হচ্ছে স্টাডি, আমরা লিখতে পারি। কিন্তু এখানে যেহেতু দুটো বার পাশাপাশি আসছে সেই জন্য আমরা দুটো ভার্বের মধ্যখানে টু বসাবো। তাহলে কি দাঁড়ালো? সিট টু স্টাডি, পড়তে বসো। আশা করি আদেশমূলক বাক্য আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা কিছু নিষেধমূলক বাক্য দেখে নিই। প্রহিবিশন, নিষেধ বা নিষেধমূলক বাক্য। এবার আমরা দেখব নিষেধমূলক বাক্য কিভাবে তৈরি করতে হবে। নিষেধমূলক বাক্যের যে স্ট্রাকচারটা আছে, ডোন্ট অথবা নেভার প্লাস V1 প্লাস ডট ডট ডট। এখানে আমরা দেখতে পাচ্ছি নিষেধমূলক বাক্যে শুরুতে ডন্ট বসবে অথবা নেভার বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বা V1 বসবে। ডন্ট কখন বসবে, নেভার কখন বসবে। ডন্ট আমরা যখন দেখব নিষেধমূলক বাক্যের মধ্যে শুধু না আছে তখন আমরা ডন্ট ব্যবহার করব। আবার যখন নিষেধমূলক বাক্যে কখনো না এই কথাটা পাবো তখন ডন্ট এর পরিবর্তে আমরা নেভার শব্দটা ব্যবহার করব। চলুন আমরা কিছু উদাহরণ দিই। রোদে দৌড়িও না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি বা সাবজেক্টের কোনো উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমাদের বুঝতে হবে এটা কি আদেশমূলক নাকি নিষেধমূলক কথা। আমরা দেখতে পাচ্ছি রোদে দৌড়িও না, সাধারণত এই কথাটা নিষেধমূলক কথা। তো আমরা যখন বুঝতে পারবো বাক্যটি নিষেধমূলক তখন আমাদেরকে এই পুষ্টি করতে হবে আমরা স্ট্রাকচার অনুযায়ী এটাকে ট্রান্সলেট অথবা ইংরেজি করতে চাবো। আসুন দেখি আমরা এখানে প্রথমে লেখা আছে ডোন্ট, তারপর লেখা আছে নেভার। এখানে শুধু লেখা রোদে দৌড়িও না, যেহেতু না আছে সেই জন্য আমরা শুরুতে ডোন্ট বসাবো, তারপর ভার্বের বেস ফর্ম বসাবো। এখানে কাজটা হচ্ছে দৌড়ানো, তখন ইংলিশ আমরা জানি রান। ডোন্ট রান, কোথাও দৌড়িও না, রোদে, ইন দ্য সান। তাহলে রোদে দৌড়িও না ইংরেজি হচ্ছে ডোন্ট রান ইন দ্য সান। এবার যদি আমরা একই বাক্যকে কখনো না দিয়ে তৈরি করি তাহলে কি হবে আসুন দেখে নিই। রোদে কখনো দৌড়িও না, রোদে কখনো দৌড়িও না। আগের বাক্যটি ছিল রোদে দৌড়িও না, এই অংশে আমরা দেখতে পাচ্ছি রোদে কখনো দৌড়িও না। তাহলে কখনো এবং না এখানে যুক্ত হয়েছে এবং বাক্যের মধ্যে কোনো ব্যক্তির উল্লেখ নেই, এটা শিওর এবং ইম্পারেটিভের এটা নিষেধমূলক কথা। তাহলে আমরা যেহেতু কখনো না দেখতে পেয়েছি সেই অনুসারে আমরা ডোন্ট না বসিয়ে এখানে নেভার বসাবো। তাহলে নেভার, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। এখানে কাজটা হচ্ছে দৌড়ানো, রান, রোদে, ইন দ্য সান। সম্পূর্ণ বাক্যটা হচ্ছে নেভার রান ইন দ্য সান, রোদে কখনো দৌড়িও। ক্লাসে কথা বলো না। আবার বলছি এখানে কোনো সাবজেক্ট বা ব্যক্তির উল্লেখ নেই সেই জন্য এটা ইম্পারেটিভ, আর কথাটার সাথে না যুক্ত করা আছে সেই জন্য এটা প্রহিবিশন বা নিষেধমূলক একটা বাক্য। ক্লাসে কথা বলো না, শুধু না আছে সেই জন্য আমরা স্ট্রাকচার অনুযায়ী শুরুতে ডোন্ট বসাবো, তারপর ভার্বের বেস ফর্ম বা V1 বসাবো। এখানে কাজ হচ্ছে কথা বলা, কথা বলা হিসেবে জানি কি টক, অথবা আমরা চাইলে স্পিক লিখতে পারি। ডোন্ট টক অথবা ডোন্ট স্পিক, কথা বলো না, কোথায়? ক্লাসে।
তার মানে হচ্ছে ক্লাসের মধ্যে, তাহলে ইন দা ক্লাস, ডোন্ট টক ইন দ্য ক্লাস, ক্লাসে কথা বলো না। গন্ডগোল করো না, এখানে দেখতে পাই গন্ডগোল করো না শুধু না আছে, এই জন্য আমরা এখানে ডোন্ট বসাবো। তারপর কাজ হচ্ছে গন্ডগোল করা, আমরা এখানে মেক ব্যবহার করব, ডোন্ট মেক, NOIS, ডোন্ট মেক নয়েজ, গন্ডগোল করো না অথবা হাল্লাগুলা করো না, এরকম ব্যাপারটা হচ্ছে ডোন্ট মেক নয়েজ।